কংসাবতী নদীর ধারের ছোট্ট গ্রামটার নাম কাসাই। সময়টা তখন শুদ্ধ স্বাধীন হওয়া ভারতবর্ষে, কিন্তু সেই স্বাধীনতার আলো তখনই প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছয়নি। এখানে জীবন চলত তার নিজের মন্থর গতিতে, পুরনো রীতিনীতি আর সামাজিক প্রথাকে আঁকড়ে ধরে। গ্রামের এক প্রান্তে খড়ের ছাউনি দেওয়া এক চিলতে জমিতে দাঁড়িয়েছিল কুসুমের নড়বড়ে কুঁড়ে ঘর। এই ঘরেই তার রান্না, খাওয়া আর ঘুম সব। বিধবা কুসুম তার 10 বছরের একমাত্র মেয়ে মিলিকে নিয়ে একাই থাকে এই ভাঙা সংসারে। বছর 3 আগে তার স্বামী শহরে গিয়েছিল কাজের আশায়, আর ফিরে আসেনি। কুসুমের মা বাবাও গত হয়েছেন অনেক বছর আগে। সেই দিন সকালের নরম আলো সবে উঠোনে এসে পড়েছে। কুসুম উঠোনে ছাড় দিচ্ছিল। এমন সময় বাইরে থেকে কুসুম, এক কর্কশ কুসুম, গলার স্বর বাড়ি ভেসে এলো। আছিস নাকি? গলার স্বরটা কুসুমের ভীষণ চেনা। গ্রামের জমিদার প্রতাপবাবুর নায়েব বিজয় মণ্ডলের গলা। কুসুমের বুকটা ধড়াস করে উঠল। তাড়াতাড়ি করে মাথার ঘুমটা টেনে সে বাইরে বেরিয়ে এলো। নায়েব মশায়ের কুৎসিত চোখ দুটো যেন তাকে আপাদমস্তক গিলে খাচ্ছে। একজন অল্পবয়স্ক বিধবার অসহায়ত্বের সুযোগ নিতে যাওয়া ক্ষুধার্ত শকুনের দৃষ্টি সেটা। বিজয় মণ্ডল তার পানের পিক ফেলে বাঁকা হাসি এসে বলল, তোর মরদ শহরে গিয়েছিল স্বরাজ্যের মিছিলে ভিড়তে। সেখানে ব্রিটিশ পুলিশের গুলি খেয়ে অক্কা পেয়েছে, কিন্তু যাওয়ার আগে জমিদারের কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল সেটা ভুলে যাসনি তো? কুসুম ভয়ে ভয়ে হাত জোড়ো করে বলল, নায়েব মশাই, সব মনে আছে, কিন্তু আমি একা মানুষ, কি করে শোধ করব এত টাকা? দয়া করে আর কটা দিন সময় দিন। সময় সময় তো অনেক দিন দিলাম, আর সময় দেওয়া যাবে না। তোর মরদ যাওয়ার আগে কথা দিয়েছিল, টাকা শোধ করতে না পারলে তোদের এই 4 বিঘা জমি জমিদার বাবুকে লিখে দেবে। আগামী অমাবস্যার মধ্যে টাকা শোধ না হলে লোক নিয়ে এসে জমির দখল নেব, এই বলে দিলাম কিন্তু। হুমকি দিয়েই নায়েব মশাই কুৎসিতভাবে হাসতে হাসতে চলে গেল। কুসুম আর দাঁড়িয়ে থাকতে পারল না। মাটিতে বসে পড়ল সে। 2 চোখ বেয়ে জলের ধারা নামল। তার পৃথিবীটা যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেল। ঘরের দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়েছিল মিলি। সে বুঝতে পারল তাদের জীবনে আরও একটা বড় ঝড় আসতে চলেছে। মায়ের কান্নার শব্দে মিলি আর দূরে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে কুসুমের কাছে এসে তার কাঁধে হাত রাখল। মিলি ছোট্ট হাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিল। সে শান্ত গলায় বলল, তুমি একদম চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কুসুম অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। মিলি বলে চলল, বাবা বলতো জীবনে সবকিছু হারিয়ে গেল, জীবনটা তো থাকে, আর যতদিন জীবন আছে ততদিন লড়াই করার শক্তিও থাকে। এতটুকু মেয়ের মুখে এমন কথা শুনে কুসুমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলে রাখতে পারল না। মিলিকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। মাটির দাওয়ায় কয়েকটা পুতুল আর ভাঙা খেলনা এখানে ওখানে ছড়ানো। কুসুম সেখানেই বসে একটা পুতুলের লাল ফিতে দিয়ে বিনুনি করে দিচ্ছিল। কাছেই মিলি বসেছিল আরেকটা ছোট পুতুল হাতে নিয়ে, কিন্তু তার দৃষ্টি ছিল মায়ের দিকে, একদম ফ্যাকাশে। পুতুলটা সাজানো হয়ে গেলে কুসুম শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে বলল, এই দেখ মিলি, তোর পুতুলের চুল বাঁধা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখ, এবার ওকে নিয়ে খেলা কর। মিলি কোনো উত্তর দিল না,
শুধু ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আজ যেন কুসুম নিজেই তার মেয়ের মতো ছোট হয়ে গেছে, সব দুঃখ ভুলে পুতুল খেলায় মেতে উঠেছে। সে হাতে বানানো একটা ছোট্ট কাঁথার বিছানায় পুতুলটাকে শুইয়ে দিল। মিলি তার দৃষ্টি ঘরের কোণে রাখা একটা কাঠের টুলের দিকে ফেরালো। তারপর ফিসফিস করে বলে উঠল, দেখেছিস রিমি, মা আমার পুতুলটাকে কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কথাটা ধারালো ঝুড়ির ফলার মতো কুসুমের কানে এসে বিঁধল। তার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল, বুকের ভেতরটা হিম হয়ে গেল তার। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কার সাথে কথা বলছিস সোনা তুই? মিলি খুব স্বাভাবিকভাবেই টুলটার দিকে তাকিয়ে বলল, কেন? রিমির সাথে। ও তো আমার বন্ধু, ও তো এখানেই থাকে আমাদের সঙ্গে। কুসুমের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে ভয়ের চোখে টুলটার দিকে তাকালো। সেখানে তো কেউ নেই। ঘরের আবছা অন্ধকারে টুলটার অবয়বটাও যেন কেমন ভৌতিক দেখাচ্ছে। কুসুম এক ঝটকায় মিলিকে টেনে নিজের কোলে তুলে নিল। ইদানিং কেমন যেন হয়ে গেছে কুসুম। মাথার চুল এলোমেলো, স্নান খাওয়ার কোনো ঠিক নেই, সারাক্ষণ কি যেন ভাবে। এই পৃথিবীতে তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তার উপর গত কয়েকদিন ধরে মিলি একা একা কার সাথে যেন ফিস ফিস করে কথা বলে, বারবার রিমির নামটা উচ্চারণ করে। কিন্তু কিন্তু রিমি তো... কুসুম আর ভাবতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ। সে প্রায় ছুটে মিলিকে নিয়ে ঘরের ভেতর চলে গেল। শীতের সন্ধে, জাঁকিয়ে শীত পড়েছে। হ্যারিকেনটা জ্বালিয়ে দাওয়ায় এসে চুপ করে বসল কুসুম। আজকাল আর সে সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ দেয় না। বাড়িটা যেন এক লক্ষ্মী ছাড়া কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। মেয়েটাও দিনে দিনে বড় হচ্ছে, আর সে নিজেও অল্প বয়সে বিধবা। কে জানে ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে তাদের জন্য। গ্রামের লোকেরাও তো আড়ালে তাকে রাক্ষসী বলে। সে নাকি নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। এসব কথাই ভাবছিল কুসুম। এমন সময়ে ঘরের ভেতর থেকে মিলির ফিসফিসানি কানে আসতেই না, সে চমকে উঠল। আমি এখন যেতে মিলি যেন কাউকে পারবো বলছে, না। মা একা আছে, আমাকে না দেখলে বকাবকি করবে। মেয়েটা কার সাথে কথা বলছে দেখার জন্য কুসুম নিঃশব্দে দরজার ফাঁকে চোখ রাখল। হ্যারিকেনের কাপা আলোয় ঘরের ভেতরের দৃশ্যটা দেখে তার শরীর জমে বরফ হয়ে গেল। মিলি বিছানায় বসে পুতুলগুলো নিয়ে খেলছে, আর তাকিয়ে আছে ঘরের সামনে একেবারে ফাঁকা অংশটার দিকে। তার আভাবটা এমন যেন সেখানে জ্বলজ্যান্ত কেউ দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা। ঘরের কোণা থেকে মিলির খেলার একটা পুরনো রাবারের বল কোনো শব্দ না করে একা একাই গড়াতে শুরু করল, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে আলতো করে ঠেলে দিয়েছে। কুসুম ভয়ে কাঠ হয়ে গেল। সে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না, প্রায় ছুটে ঘরে ঢুকল। আতঙ্কিত আর ভাঙা গলায় জিজ্ঞাসা করল, মিলি, কি হয়েছে? কার সাথে কথা বলছিস তুই? মিলি শান্ত নিষ্পাপ চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, রিমি ডাকছিল মা, ও বলছে ওর সাথে খেলতে। ওর যে খেলার কোনো সঙ্গী নেই মা। ওর কথা শুনবি না মা, ও ভালো মেয়ে নয়। তুই 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 কোথাও যাবি না। তুই শুধু আমার সাথেই থাকবি। আমার অনুমতি ছাড়া তুই কোথাও যাবি না, কোথাও না। বলতে বলতে কুসুমের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। ও আমাকে নিয়ে যেতে চাইছে মা। ওর খেলার কেউ নেই, ও একা একা কি করে খেলবে? Motorola is on a roll दोस्तों। मोटो ने जस्ट लॉन्च किया है G57 पावर। इसे मैं बेस्ट बजट फोन बोलूं या फिर बेस्ट ऑलराउंडर फोन। इसमें है दुनिया का पहला Snapdragon 6s Gen 4 ये पावरफुल प्रोसेसर। सेगमेंट এই কথাগুলো কোনো শিশুর আবদান নয়। এর মধ্যে লুকিয়ে আছে এক সত্যের হিম শীতল স্পর্শ। কুসুম বুঝতে পারছিল এটা তার মেয়ের কল্পনা নয়। যে অদৃশ্য শক্তি তাদের ঘিরে ধরেছে সে সত্যিই মিলিকে চায়।
এই বাড়িতে, এই উঠোনে, এই অন্ধকারের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এক অতৃপ্ত আত্মা, একাকী খেলার সঙ্গী খোঁজা এক শিশুর আত্মা, রিমি। বসুন তার ছোট্ট মেয়েকে বুকের মধ্যে চাপটে ধরে অধরে কেঁদে চলেছে। মিলি খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, মা, তুমি কাঁদছো কেন? আমাকে তো যেতেই হবে। সেই দিন কবিরাজ কাকু যখন বাড়িতে এসেছিল তখন তো তোমাকেই বলেছিল ওই ডেঙ্গু জ্বরটা আমার শরীরটা নিয়ে গেছে। আমি তো চাইলেও তোমার সাথে থাকতে পারবো না মা, শুধু তোমার মায়ার টানে আটকে আছি। প্রতিটা শব্দ যেন ধারালো কাঁচের টুকরোর মতো কুসুমের বুকে বিঁধছিল। মায়ের চোখের জল মুছতে মুছতে মিলি বলল, তুমি আমার দেহটা মাটির নিচে না পুঁতে সাধ্য শান্তি না করে কেন ওই ঘরের ভেতরে তালা দিয়ে রেখেছ? আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, কিন্তু আমার আত্মা যে শান্তি পাচ্ছে না মা। তুমি আমার দেহটা সৎকারের ব্যবস্থা করো, তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। এইভাবে আর কতদিন কষ্ট পাবো বলো? মিলির কথাগুলো শোনার সাথে সাথে কুসুমের মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। সে হাউমাউ করে চিৎকার করে উঠল। মিলি কোনো উত্তর দিল না। না, না, তুই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেব না। কুসুমের বাহুডোরে আবদ্ধ মিলির শরীরটা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করল। কুসুম শূন্য বাতাসকে আঁকড়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগল। তার আর্তনাদ সেই রাতের নিস্তব্ধতাকে ছিঁড়ে ফালা ফালা করে দিল। গ্রামে তখন ভয়ঙ্কর ডেঙ্গুর প্রকোপ। ঘরে ঘরে জ্বরে হাহাকার। কানাইদার ছোট মেয়ে রিমি জ্বরে ভুগে মারা গেছে এই দিন তিনেক আগে। তার ঠিক পরের দিনই মারা গিয়েছিল মিলি। সেই থেকে গ্রামটা যেন একটা মৃত্যুপুরী। সকাল হতেই কুসুম যেন এক জীবন্ত পাথর। তার চোখে জল নেই, মুখে কথা নেই। মেয়ের শেষ ইচ্ছেটা তাকে রাখতেই হবে। সে টলতে টলতে বন্ধ ঘরটার দিকে এগিয়ে গেল। ঘরটার তালা খুলতেই একটা তীব্র পচা গন্ধে তার দম বন্ধ হয়ে এলো। ভেতরে একটা পুরনো চটের ওপর শোয়ানো তার মেয়ের পচা গলা ছোট্ট দেহটা। কুসুম আর নিজেকে ধরে রাখতে পারল না। মাটিতে আছড়ে পড়ে বুক ফাটিয়ে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর মেয়ের কথা মতোই সে নিজের হাতে দেহটাকে তুলে এনে বাড়ির পেছনে সমাধি দিল। গ্রামের পুরোহিতকে ডেকে মেয়ের আত্মার শান্তির জন্য খুব সামান্য এক শান্তি স্বস্তায়নের আয়োজন করল। কুসুমের চোখে জল। যজ্ঞের আগুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এবার বোধহয় মুক্তি পেল মিলির আত্মা।